আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। শুরুতেই জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পদ্মা ব্যারেজের পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর। প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ না করার আহ্বান। কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটিই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। দেশের মানুষ কখনো জামাতকে ক্ষমতায় আনবে না মন্তব্য ফখরুলের। ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর আশ্বাস। একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে, খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা, আর ধর্মের কথা বলবে আর মিথ্যা কথা বলবে। এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না। অন্তর্বর্তী সরকারকে টিকা সংকটের বিষয়ে আগে সতর্ক করেছিল ইউনিসেফ। হাম ও উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু। এবং বিদ্যুতের দাম 29% বাড়ানোর প্রস্তাব পিডিবির। জীবনযাত্রার ব্যয় বাড়ার আশঙ্কা ভোক্তাদের, বিপদে পড়বে নিম্ন আয়ের মানুষ। আপনি যে লুটপাট করবে তার বিরুদ্ধে ওটার ব্যবস্থা নেবেন না। আপনার বিদ্যুৎ চুরি হচ্ছে, সিস্টেম লস হচ্ছে, সিস্টেম লস কমাচ্ছেন না। আজকে এই প্রস্তাবে সিস্টেম লসের কথা নাই। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদ্মা ব্যারেজের পর তিস্তা ব্যারেজের কাজে হাত দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। গাজীপুরের টঙ্গীর 27 এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে সব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ থেকে জনগণকে বিরত থাকার আহ্বানও জানান সরকার প্রধান। শামীম চৌধুরীর রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন হোসেন। বন্যা, ঘূর্ণিঝড়, তীব্র তাপপ্রবাহ, ভূমিকম্প, নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের মতো নানা দুর্যোগ নিত্যসঙ্গী বাংলাদেশের। এরকম দুর্যোগের কারণে জনজীবন বিপর্যস্তের পাশাপাশি প্রতিবছর বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয় দেশ। সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি হ্রাসসহ দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত জনবল তৈরি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ধরনের দুর্যোগের উপর গবেষণা করতেই এবার টঙ্গীর 27 এলাকায় স্থাপন করা হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তালগাছের চারা রোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। এরপর সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যা ও বসতবাড়ি বৃদ্ধি পাওয়ায় ভরাট হচ্ছে খালবিল, কমছে কৃষি জমি। কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটিই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। বলেন, খাল খনন শুধু রাজনৈতিক এজেন্ডা নয়, এ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, ভূমিকম্প পর্যন্ত জড়িত। বর্ষার সময় যে অতিরিক্ত পানি আসে সেটিকে যদি আমরা ছড়িয়েও দেই, মিনিমাম 20 বছর আরও লাগবে সেই যে শূন্যস্থান পূরণ হতে, অর্থাৎ মোটামুটিভাবে রিচার্জ হতে। পদ্মা ব্যারেজ নির্মাণের কারণও তুলে ধরেন সরকার প্রধান। বলেন, তিস্তা প্রকল্পের কাজও শুরু করতে চায় তার সরকার। তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। প্রকৃতি ও পরিবেশকে সুরক্ষিত রাখতে সবাইকে অঙ্গীকার করার আহ্বানও জানান তারেক রহমান। শামীম চৌধুরী, আরটিভি, গাজীপুর। এর আগে গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় আনসার ভিডিপির যথেষ্ট ভূমিকা রয়েছে। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে আরও দক্ষ, গতিশীল করে তুলবে। আনসার বাহিনীর কাঠামোগত উন্নয়নে ব্যাটালিয়ন বিধিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান সরকার প্রধান।
গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিবি একাডেমিতে বর্ণাঢ্য প্যারেডের মাধ্যমে শুরু হয় বাহিনীটির ৪৬তম জাতীয় সমাবেশ। এ সময় তাদের দক্ষতার প্রদর্শন করে বাহিনীটির কর্মীরা। সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই স্বাধীনতা যুদ্ধে শহীদ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের স্মৃতির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন পতাকাবাহী দলের জাঁকজমকপূর্ণ, মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। গ্রহণ করেন অভিবাদন, কুশল বিনিময় করেন বিভিন্ন দলের প্যারেড কমান্ডারদের সঙ্গে। বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধ সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্মরণ করেন আনসার বাহিনীর উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথাও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে গঠিত গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি এবং আনসার বাহিনী একত্রীভূত হয় এবং এই বাহিনীর কাঠামো আরও শক্তিশালী, দক্ষ এবং কার্যকর করে তোলা হয়েছে। এরপর খালেদা জিয়া সরকারের সময় আনসার ভিডিপি আইন প্রণয়নের মাধ্যমে এই বাহিনী স্বেচ্ছাসেবী কাঠামো থেকে একটি স্বতন্ত্র শৃঙ্খলা বাহিনীর মর্যাদা পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে আরও দক্ষ, গতিশীল করে তুলবে। বাহিনীটির কাঠামোগত উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যগণ সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় অবদান রাখছে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ভিডিপির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। জননিরাপত্তা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আনসার সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অবদানকে স্বীকৃতি দিতে ১৯৭৮ সাল থেকে অনুষ্ঠিত হয় জাতীয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা সমাবেশ। শামীম চৌধুরী, RTV, গাজীপুর। দর্শক, এতক্ষণ দেখছিলেন শামীম চৌধুরীর আরেকটি রিপোর্ট। এদেশের মানুষ জামাতকে কখনোই ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, জামাত ১৯৭১ সালে মহান স্বাধীনতার বিরোধিতা করে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাই এদেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না। বিমানবন্দর চালুর বিষয়ে মন্ত্রী বলেন, সব ঠিক থাকলে আগামী ২ বছরের মধ্যে এই বিমানবন্দরে পুনরায় উড়োজাহাজ উড়বে। এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না, খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম ১৯৭১ সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল, আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছিল, আমাদের মা বোনদের সংগ্রাম বিনষ্ট করেছিল। অতীতে অনেক অডিট ফার্মের ভুল রিপোর্টের কারণে ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান সহ পুরো অর্থনীতি চরম অর্থ সংকটে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর স্বচ্ছ আর্থিক প্রতিবেদনের উপর দেশের বিনিয়োগ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলন, যেখানে প্রথম সেশনে ব্যবসায়ী প্রতিনিধিরা এনবিআর সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ তোলেন। ৭,২০০টি ইন্ডাস্ট্রি চালু হয়েছিল, এই মুহূর্তে চলছে ২৫০০ থেকে ২৫৫০টি। বাকিরা নেই। বাকিরা যে হারিয়ে গেছে, এর মধ্যে অনেকগুলো কারণ আছে। তার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রপার অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ওই কোম্পানিগুলোর ছিল না। আস্থা বাড়াতে বর্তমান সরকার প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় জানিয়ে অর্থমন্ত্রী দেশে এখন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান। অনেক সাকসেসফুল কোম্পানি ইজ গোয়িং থ্রু সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিট। ব্যাংকগুলো সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিটে ভুগতেছে। উই আর গোয়িং টু have very serious deregulation in the capital market, in the financial market, in the NBR. যত জায়গায় আছে
আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি। দেয়ার ইজ এ হিউজ ইনভেস্টমেন্ট অপরচুনিটি এবং ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট ইন বাংলাদেশ রাইট নাও। অতীতে অডিট ফার্ম সহ আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িতদের অনিয়মের বিরুদ্ধে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। আমাদের ভিতকে শক্ত করতে হবে। ভিত তখনই শক্ত হবে যদি স্বচ্ছ আর্থিক তথ্য, নির্ভরযোগ্য অডিট এবং মূল্যায়ন এবং শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থা থাকে। আর্থিক খাতের সবাইকে নিয়ে দেশের অগ্রগতি সম্ভব হবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। টার্বুলেন্ট টাইম আমরা পাস করে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। 100 এলাকা সিগারেট বিক্রিতে আসতে পারে নিষেধাজ্ঞা, এমন ইঙ্গিত দিলেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি। সকালে রাজধানীতে তামাকজাত পণ্যের উচ্চ মূল্য আরোপ বিষয়ক এক সেমিনারে যোগ দিয়ে তিনি জানান, আসন্ন বাজেটে সিগারেটের দামের পাশাপাশি কর বাড়ানোরও প্রস্তাব আনতে যাচ্ছে সরকার। মন্ত্রী বলেন, তামাক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। বিশেষ করে খুচরা বা 100 এলাকা সিগারেট বিক্রি বন্ধে ভবিষ্যতে নীতিগত সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। পরে রাজধানীর আসাদ গেটে একটি বেসরকারি হাসপাতালের কিডনি হেলথ ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি। সে দামটা যদি বৃদ্ধি করা হয় অথবা 100 সিগারেট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েও যদি আমরা অন্তত এই আন্দোলনটাকে মোকাবেলা করতে পারি, একটা পর্যায়ে আসবে, এই বছর হোক বা আগামী বছর হোক, যে না মিনিমাম 1 প্যাকেট কিনতে হবে। আর 1 প্যাকেট কিনতে গেলে অনেকেই কিন্তু এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত 5টি চিঠিতে সম্ভাব্য টিকার সংকটের কথা বলে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে ইউনিসেফ। দুপুরে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। এ সময় টিকার সংকট ও হামে শিশু মৃত্যুর ঘটনা তদন্তের সরকারি উদ্যোগকে স্বাগত জানান ইউনিসেফের এই প্রতিনিধি। এদিকে দেশজুড়ে গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময় নতুন করে 1408 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। ভালো খবর হচ্ছে 1,80,00,000-এর বেশি শিশু হামের টিকা পেয়েছে। হাম নিয়ন্ত্রণে সরকার চাইলে উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা ক্রয় করতে পারে। মনে রাখতে হবে, টিকার মজুত নিশ্চিত রাখা জরুরি। মব কালচার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ। অপরাধী যে দল বা মতেরই হোক, আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মুসলেউদ্দিন আহমদ। চাঁদাবাজি, ছিনতাইকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানালেন তিনি। কমিশনার জানান, ঈদ ঘিরে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সাদিয়া কানিজের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর ডিএমপি মিডিয়া সেন্টারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংস্থাটির নবনিযুক্ত কমিশনার মুসলেমউদ্দিন আহমদ। এ সময় নিরাপদ নগরী গড়ে তুলতে চ্যালেঞ্জের কথা জানালেন তিনি। তবে দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ ডিএমপি। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। মব সন্ত্রাসের সঙ্গে যেই হোক বা চাঁদাবাজি, ছিনতাই, অপরাধীদের ছাড় দেবে না পুলিশ। দৃঢ় চিত্তে বলতে চাই যে মব কালচার হবে না ঢাকা শহরে, এবং যদি কেউ মব কালচার করার চেষ্টা করে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। কিশোর গ্যাং, মাদক, সংঘবদ্ধ অপরাধ এবং অপরাধীদের নেটওয়ার্কের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। সেই সঙ্গে 5 আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধে সম্পৃক্ত হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন নতুন কমিশনার। অনেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন এবং আবার অনেকে অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তো যারা অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তাদেরকে আমরা অবশ্যই গ্রেফতার করব এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। এদিকে কোরবানির পশুর হাট, ঈদ জামাত, নিরাপদ যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল এবং আবাসিক এলাকার নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, জাল নোট প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সর্বোচ্চ সক্রিয় করা হয়েছে। উগ্রবাদের কোনো তৎপরতা নেই জানিয়ে নতুন কমিশনার বলেন, কোথাও উগ্রবাদের তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে। ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। সবাই মিলে সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে ব্যাটারি চালিত রিকশাকে বন্ধ করতে হবে। আমরা
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও সচল করতে নিত্য নতুন কর্মপরিকল্পনা হাতে নিচ্ছি। এ পর্যন্ত বিশেষ অভিযানে সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজ সহ 2024 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 2024 জন এ পর্যন্ত আমরা গ্রেফতার করেছি গত 1 তারিখ থেকে আজকে 19 তারিখ পর্যন্ত। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বিদ্যুতের দাম 21 থেকে 29% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিবি। উৎপাদন ব্যয় বাড়ায় ঘাটতি সামাল দিতেই দর সমন্বয়ের প্রয়োজন বলে দাবি সংস্থাটির। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে চলতি অর্থবছর বিদ্যুৎ খাতের ঘাটতি হতে পারে 63,000 কোটি টাকা। প্রতি ইউনিটে 1.5 টাকা বাড়লে ঘাটতি 16,500 কোটি টাকা কমে আসবে বলে দাবি পিডিবির। তবে ভোক্তাদের আশঙ্কা, দাম বাড়লে বাড়বে জীবনযাত্রার ব্যয়, এতে বিপদে পড়বে নিম্ন আয়ের মানুষ। রিপোর্ট করছেন আব্দুর রহিম। জ্বালানি তেল ও এলপি গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের উদ্যোগে শুরু হয়েছে 2 দিন ব্যাপী গণশুনানি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রথম দিনের শুনানিতে বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে বিপক্ষে তুলে ধরা হয় নানা যুক্তি। সাধারণ ভোক্তার উপর চাপানো উচিত নয়, এসব খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি তাদের প্রস্তাবে জানিয়েছে, বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দর 60 টাকা 4 পয়সা হলেও উৎপাদন ব্যয় দাঁড়িয়েছে 13 টাকা 19 পয়সা। এতে বছরে প্রায় 60,000 কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে। ইনস্টল ক্যাপাসিটি বেশি হওয়ার কারণে ওই যে বসিয়ে খাওয়ানো, যেহেতু বসা আছে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে বসিয়ে। যদি আমার ইনস্টল ক্যাপাসিটি যদি এর চেয়ে কম থাকতো, আইডিয়ালি যেটা হওয়া উচিত 20 to 25% যদি থাকতো, ক্যাপাসিটি চার্জ হয়তো কম খরচ করতে হইতো। এদিকে ভোক্তা অধিকার সংগঠন, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাধারণ গ্রাহকরা এ প্রস্তাবের বিরোধিতা করেছেন। তাদের অভিযোগ, বিদ্যুতের দাম বাড়লে শিল্প উৎপাদন ব্যয় বাড়বে নিত্য পণ্যের দামও। আপনি যে লুটপাট করবে তার বিরুদ্ধে ওটার ব্যবস্থা নেবেন না। আপনার বিদ্যুৎ চুরি হচ্ছে, সিস্টেম লস হচ্ছে, সিস্টেম লস কমাচ্ছেন না। আজকে এই প্রস্তাবে সিস্টেম লসের কথা নাই, কত % সিস্টেম লস আছে হিসাব নাই। জনমনের প্রতিক্রিয়া বিবেচনা ছাড়া মূল্যহার পরিবর্তনের নামে বৃদ্ধির কোনোটাই গ্রহণযোগ্য না। সুতরাং পিডিবির এই প্রস্তাব 100% অগ্রহণযোগ্য, যেহেতু তারা জনগণের কোনো স্বার্থ দেখে নাই। আপনারা যে ক্ষমতা পেয়েছেন সেই ক্ষমতা ব্যবহার করে মানুষের পক্ষ নেবেন, তা না করে এই সমস্ত যারা অবৈধভাবে নানা কিছু করছে তাদের পক্ষ আপনারা নিচ্ছেন। সেখান থেকে সরে আসুন। এখান থেকে সরে না আসতে পারলে বিআরসি একসময় গণশত্রু হিসেবে বিবেচিত হবে। এর আগে সবশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে খুচরা পর্যায়ে 8.5% এবং পাইকারি পর্যায়ে 5% বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। আব্দুর রহিম, RTV, ঢাকা। নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI নারায়ণগঞ্জের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির আঞ্চলিক কার্যালয় নারায়ণগঞ্জের উপপরিচালক প্রকৌশলী কাউসার আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রায়হান কবির। আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মোহাম্মদ আবু জাফর সহ আরও অনেকে। সভায় বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কুমিল্লার চান্দিনায় বৈধ গ্যাস সংযোগের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা। দুপুরে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুমপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় মাধাইয়া গ্যাস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অলিউল্লাহ কোম্পানি ও সদস্য সচিব মাওলানা ADM জামাল উদ্দিন সহ স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত অবহেলিত এই এলাকায় গ্যাস সরবরাহের দাবি জানান। 20টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে চীন ও রাশিয়া। পাশাপাশি আরও প্রায় 20টি চুক্তির নথিপত্র চূড়ান্ত করা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এবারের চীন সফরে। তবে বহুল প্রতীক্ষিত নতুন সাইবেরিয়া অঞ্চলের গ্যাস পাইপলাইন নিয়ে কোনো চুক্তিতে পৌঁছতে পারেনি দেশ দুটি। আর এরই মধ্যে শেষ হলো পুতিনের এবার চীন সফর। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।